আলুর দামের রেকর্ড মানা হচ্ছে না সরকারের বেঁধে দেয়া মূল্য ৭৫ থেকে ৮০ টাকায় বিক্রি। বাজারে বোতলজাত সয়াবিনের সংকট, অসহায় ক্রেতা। কিছুটা স্বস্তি সবজিতে। পরিবর্তন আসছে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায়। ৩০০-র পরিবর্তে হবে ২০০ নম্বরে। বেসরকারিতে ভর্তি ফি দেওয়া যাবে কিস্তিতে। স্বস্তি মেলার আশা কর্তৃপক্ষের। এবং বিসিবিতে ফারুকের ১০০ দিন। সাকিব হাতুড় ইস্যুতে কৌশলী অবস্থান আর বিপিএল নিয়ে পরিকল্পনায় ভাসছেন প্রশংসায়। প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হলেও সাফাই গাইছে বোর্ড। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনাম। এক মাসেরও বেশি সময় ধরে ঊর্ধ্বমুখী আলুর দাম কেজি প্রতি বেড়েছে আরও ৫ টাকা। বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকায়। শুল্ক কমানোর পর বাজারে দেখা দিয়েছে ভোজ্য তেলের সরবরাহ ঘাটতি। উৎপাদক প্রতিষ্ঠানের বিরুদ্ধে তেল না দেওয়ার অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। তবে কিছুটা কমেছে সবজির দাম। সকালে রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় দেশি আলু পাইকারিতে বিক্রি হচ্ছে ৭০ টাকা, খুচরায় যা ৭৫ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। আর ইন্ডিয়ান আলু ৬৫ টাকা পাইকারিতে বিক্রি হচ্ছে। নতুন আলু বিক্রি হচ্ছে ১২০ টাকায়। সরকার ভোজ্য তেলে শুল্ক কমালেও বাজারে ঘাটতি তৈরি হয়েছে বোতলজাত সয়াবিন তেলের। বিশেষ করে ১ ও ২ লিটার তেলের বোতল কিনতে বেগ পেতে হচ্ছে ভোক্তাদের। তবে খোলা তেল ও পাম অয়েলের সরবরাহ যথেষ্ট রয়েছে বাজারে। তবে শীতকালীন সবজির দাম কিছুটা নিম্নমুখী। পাতাকপি ৪০ থেকে ৫০, ফুলকপি ৫০ থেকে ৬০ টাকায়, শিম ৭০ থেকে ১০০, করলা ৯০ থেকে ১০০, টমেটো ১১০ টাকায় বিক্রি হচ্ছে। যদিও মৌসুম হিসেবে এই দামকে অতিরিক্তই বলছেন ক্রেতারা। এদিকে দেশি পেঁয়াজ ১১৫ থেকে ১২০ টাকা পাইকারি বিক্রি হচ্ছে। ডিম ও মুরগির দাম স্থিতিশীল রয়েছে। সরকারের বেঁধে দেওয়া যৌক্তিক মূল্যের ধারে কাছেও নেই বাজার বাস্তবতা। নাভিশ্বাস তোলা পণ্য মূল্যের জন্য বাজার সিন্ডিকেটকে দায়ী করছেন অসহায় ভোক্তা। যদিও নিয়ন্ত্রণহীন দামের জন্য বরাবরই পণ্যের সরবরাহ ব্যবস্থাপনার দুর্বলতাকে দায়ী করছেন বিপণন অধিদপ্তর। তারপরও বাজারে নিয়মিত অভিযান চালিয়েই ক্রেতাকে স্বস্তি দিতে চায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ফরহাদুর রহমানের রিপোর্ট। গত বছরের একই সময়ের তুলনায় বর্তমান বাজারে পুরাতন আলু কেজি প্রতি বিক্রি হচ্ছে ৬৬%-রও বেশি দামে। বছর ব্যবধানে দাম বাড়ার এই তালিকায় রয়েছে পেঁয়াজ, ডিম, মাংস, মরিচ, সিম, শসা সহ প্রায় ৩০টিরও বেশি কৃষিপণ্য। পাশাপাশি বর্তমান বাজারের জন্য কৃষি বিপণন অধিদপ্তরের বেঁধে দেওয়া যৌক্তিক মূল্য থেকে বেশি দামে বিক্রি হচ্ছে অধিকাংশ পণ্য। দাম বৃদ্ধির এমন বাস্তবতায় ভোক্তার অভিযোগ, দেশের পরিস্থিতি পরিবর্তন হলেও এখনো বাজারে জিইয়ে রয়েছে সিন্ডিকেট, ফলে মিলছে না স্বস্তি। বাজারটা তো মনে হয় টোটালি নিয়ন্ত্রণের বাইরে আছে। যে যার মতো করে চলতেছে, যে যার মতো করে পারতেছে কিনতেছে। সিন্ডিকেট একটা জিনিস আছে, বুঝছেন, সব জায়গায় একই জিনিস এই জায়গায় ৮০ টাকা, আরেক জায়গায় 100 টাকা। সিন্ডিকেটের কাছে পুরো বাজারটাই দখল করা। সিন্ডিকেট কারণ ধরেন সব ঠিক হয়ে যাবে। তবে বাজারের এমন পরিস্থিতির জন্য সরকারি সংস্থাগুলো সামনে আনছেন সরবরাহ শৃঙ্খলের অদক্ষতাকে। পাশাপাশি হাত বদলের সংস্কৃতি ও দুর্বল বাজার কাঠামোকেও দায়ী করছেন তারা। সাপ্লাই চেনের যে কাঠামো একটা বড় সমস্যা সেখানে, এবং অতিরিক্ত হাত বদলের যে প্রবণতা আছে সেটাই অধিকাংশ সময়তে এই যে মূল্যের যে অতিরিক্ত ওঠানামাটা হয় সেটা একটা বড় কারণ। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, প্রাকৃতিক দুর্যোগ, ব্যবসায়ীদের মজুত করার প্রবণতা ও কিছু পণ্যের উৎপাদন ঘাটতি বাজারে অস্থিরতার বড় কারণ। তবে নিয়মিত তদারকিতে কিছু পণ্যের দাম কমে এসেছে দাবি তাদের। বাজার ব্যবস্থাটা এবং অ্যাভেলেবেল যদি প্রোডাক্ট রাখার জন্য আপনার প্রোডাকশন একটা বিষয় রয়েছে। গত 2 বছর আলুর প্রোডাকশনটা একটু কম হয়েছে। উৎপাদন হওয়ার কারণে সাপ্লাইতে একটু ব্যাঘাত করেছে, এটার দাম একটা কারণ হতে পারে। তবে আমাদের মনিটরিং চলতেছে এবং সাপ্লাই চেনের সাথে আরও অনেক এজেন্সি জড়িত রয়েছে সরকারের, ওনারা নিশ্চয়ই এই বিষয়ে কাজ করবেন। বাজারে মৌসুমি পণ্যের সরবরাহ বাড়লে দাম কমে আসবে বলেও মনে করেন তারা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, ময়মনসিংহের মাঝকান্দায় কেমিক্যাল কারখানায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। সেখানে আছেন সহকর্মী ওবায়দুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। ওবায়দুল,
আজ বেলা 11:15টার দিকে ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকায় বিসিক শিল্প নগরীর একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই মুহূর্তে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট নিয়ন্ত্রণে কাজ করছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটি একটি কেমিক্যাল কারখানায় মূলত আগুনের সূত্রপাত। সেই থেকে এই আগুনটি আসলে ভয়াবহ রূপ ধারণ করেছে এবং এখানে ফায়ার সার্ভিসের ময়মনসিংহ নগরীর 3টি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি এবং ত্রিশালের আরও একটি ইউনিট, এই মুহূর্তে 5টি ইউনিট ফায়ার সার্ভিসের কাজ করছে আগুন নিয়ন্ত্রণে। আমরা জানতে পেরেছি যে বেলা 11:15টার দিকে এই যে কেমিক্যাল কারখানাটি রয়েছে এখানেই মূলত আগুনের সূত্রপাতটি হয় এবং এই আগুনটি আসলে আশেপাশে বিভিন্ন আরও কারখানা রয়েছে সেখানে ছড়িয়ে যাচ্ছে এবং সেটি নিয়ন্ত্রণে কিন্তু কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা। এই যে কারখানাটি আমরা স্থানীয়রা যেটি জানিয়েছেন যে প্রথমে এই কারখানাটি থেকেই এটি মূলত একটি কেমিক্যাল কারখানা, যার ফলে এখান থেকে আগুনটি সূত্রপাত হওয়ার পরপরই এটার যে লেলিহান শিখা সেটি কিন্তু ক্রমেই বেড়ে যাচ্ছিল এবং এখনো পর্যন্ত সেই যে ধোঁয়ার কুণ্ডলী সেটি কিন্তু রয়েছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু তারা অনবরত পানি দিয়ে আসলে চেষ্টা করছেন যে আগুনটি আসলে নেভানোর জন্য, তবে এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি এবং তারা কিন্তু আশেপাশে বিভিন্ন যে কারখানাগুলো রয়েছে আরও সেগুলোতে আসলে তারা পানি দিচ্ছেন এবং এই পানি দেওয়ার মাধ্যমে আসলে যাতে এই আগুনটি আসলে না ছড়িয়ে পড়ে সেজন্য কিন্তু তারা চেষ্টা করছেন। এই মুহূর্তে কিন্তু আমরা জানতে পেরেছি যে ঈশ্বরগঞ্জ মুক্তাগাছা থেকে আরও কয়েকটি উপজেলার থেকে ফায়ার সার্ভিসের আরও কয়েকটি ইউনিট কিন্তু এই ঘটনাস্থলে আসছে এবং তারা এই যে ভয়াবহ অগ্নিকাণ্ডটি সেটি কিন্তু তারা নিয়ন্ত্রণে এসে কাজ করবেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের কর্মীরা আপ্রাণ চেষ্টা করছেন। এই মুহূর্তে এখানে সেনাবাহিনী, পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরাও কিন্তু এখানে এসেছেন এবং এই উৎসুক জনতা যে এখানে ভিড় করেছেন এবং তাদেরকে আসলে মূলত সামলানোর চেষ্টা করছেন এখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অন্যদিকে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা অনবরত আসলে চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে আগুনটি আসলে যাতে না ছড়ায় সেই চেষ্টাটি আসলে তারা করছেন। আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা আসলে অনবরত পানি দিয়ে যাচ্ছেন যাতে এই যে এই কেমিক্যাল কারখানায় একটি যে ভয়াবহ অগ্নিকাণ্ডটি ঘটেছে সেই অগ্নিকাণ্ডটি আসলে যে কারখানাটি পুরোপুরি পুড়ে গেছে এবং আশেপাশে যাতে আসলে না ছড়িয়ে পড়ে সেজন্য কিন্তু তারা কাজ করছেন। এই যে এখন পর্যন্ত আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি এবং কিভাবে আগুনের সূত্রপাতটি হলো সেটি আসলে ফায়ার সার্ভিসের যিনি কর্মকর্তা রয়েছেন তিনি বলতে পারছেন না। তিনি জানাচ্ছেন যে আগুন নিভানোর পরে আসলে তারা এখানে আসলে কিভাবে আগুনের সূত্রপাতটি হলো এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি এখানে কি ক্ষয়ক্ষতি আসলে হয়েছে সেটি কিন্তু আসলে পরবর্তীতে তারা তদন্ত করে দেখবেন। তো আপনারা এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছেন তারা কিন্তু চেষ্টা করছেন যে এই যে কেমিক্যাল কারখানাটিতে আগুন লেগেছে এই আগুনটি যাতে অন্যান্য কারখানায় না ছড়িয়ে পড়ে, যেহেতু এটি একটি বিসিক শিল্পনগরী এলাকা। এই কারখানাটি আগুনটি ছড়িয়ে পড়লে সেটি তীব্র থেকে তীব্রতর হবে, এই জন্য তারা চেষ্টা করছেন যাতে আগুনটি আসলে না ছড়িয়ে পড়ে, সেই জন্য তারা অনবরত চেষ্টা করছেন। তো এই ছিল ময়মনসিংহ নগরের মাসকান্দা এলাকা থেকে আগুন যে অগ্নিকাণ্ডের ঘটনা এটার সবশেষ পরিস্থিতি। সরাসরি যুক্ত ছিল ময়মনসিংহের মাসকান্দায়। আইনজীবী আলিফ হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। সকালে চট্টগ্রামের লোহাগাড়ায় সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে এ কথা বলেন তিনি। এ সময় সঙ্গে ছিলেন গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায়। গুজবে কান না দিয়ে সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান উপদেষ্টা। চিন্ময় কৃষ্ণ দাস সহ ইসকনের 17 সদস্যের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। বৃহস্পতিবার এই নির্দেশনা দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠানো হয়েছে। শুধু আমদানি ও রফতানিকারক প্রতিষ্ঠানের হিসাব বাদে এই 17 ব্যক্তি ও তাদের মালিকানাধীন অন্য সব প্রতিষ্ঠানের হিসাবও স্থগিত করতে বলা হয়েছে। আগামী 30 দিন এসব হিসাবে তারা কোনো লেনদেন করতে পারবেন না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো হবে বলেও জানিয়েছে BFIU। একই সঙ্গে তাদের ব্যাংক হিসাব, লেনদেন বিবরণী সহ যাবতীয় তথ্য 3 দিনের মধ্যে
বিএফআইইউতে পাঠাতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে নির্বাচন আয়োজন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামাতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। সকাল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে রমনা থানা জামাতের কর্মী সম্মেলনে তিনি বলেন, বিগত সরকার এদেশে নির্বাচন নিয়ে ডাকাতি করেছে, দিনের ভোট রাতে হয়েছে, চুরি ডাকাতি করে আওয়ামী লীগ দানবে পরিণত হয়েছিল বলে অভিযোগ করে তিনি আরও বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রের নামে রাজনৈতিক দল নিষিদ্ধ করেছিল। উপদেষ্টা সরকারের একটি মাত্র কাজ নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে প্রস্থান করা, কিন্তু এখানে কাজ আর একটা হয়ে গেছে। কাজটা কি? আপনি যে নির্বাচন করবেন, সেই নির্বাচন যদি দেশে সেই ব্যবস্থাটা থাকে তাহলে তো নির্বাচন করবেন। যদি নির্বাচন ব্যবস্থা না থেকে থাকে তাহলে ব্যবস্থাটাকে আগে চালু করতে হবে। এর জন্য সংস্কার দরকার হচ্ছে। বর্তমান উপদেষ্টা সরকারকে বলবো যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার কাজ শেষ করে তারপরে নির্বাচনের ব্যবস্থা করে। সরকারের সদিচ্ছা না থাকলে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের পক্ষেও সুষ্ঠু ভোট আয়োজন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। সকালে রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, গত 3টি নির্বাচনে যারা অপরাধ করেছেন তাদের শাস্তির আওতায় আনা উচিত। আমাদের অতীতের নির্বাচন কমিশনগুলো বলছে যে তারা সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করে নাই, তাদের উপর বিভিন্ন পক্ষ থেকে চাপ ছিল। তো সেই চাপটা আমরা আশা করি না এবার থাকবে। তো তাদের সবচেয়ে বড় যে ঝুঁকি, যে চ্যালেঞ্জ, সেটা তো অনুপস্থিত। তো বৃক্ষ তার পরিচয় হবে, এটা সময়ের ব্যাপার, আমরা দেখব। তা আমরা আশা করব যে তারা সঠিক ব্যক্তিদেরকে নিয়ে এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে। তা আমরা আশা করব তারা সঠিকভাবে দায়িত্ব পালন করবে। পরিবর্তন আসছে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায়। এবার 300 নম্বরের পরিবর্তে পরীক্ষা দিতে হবে 200 নম্বরের। আর বেসরকারি মেডিকেলে ভর্তির টাকা কিস্তিতে পরিশোধ করার সুবিধা রাখা হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বলছে, ভর্তি প্রক্রিয়াকে শিক্ষার্থী বান্ধব করতেই পরিবর্তন আনা হয়েছে। তবে পরীক্ষার নম্বর কমানো হলেও শিখন ঘাটতি যেন না হয় সেভাবে প্রশ্ন প্রণয়নের পরামর্শ শিক্ষাবিদদের। বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে পুরো ফি একসঙ্গে পরিশোধের নিয়ম থাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য তা কষ্টসাধ্য। 2024-25 শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীরা 3 ধাপে দিতে পারবেন এই ফি। এবার ইনস্টলমেন্টের সুযোগ রাখা হয়েছে বেসরকারিতে ভর্তি হওয়ার ক্ষেত্রে, কাজে এটা স্টুডেন্টদের জন্য একটা বড় স্বস্তির জায়গা আমি মনে করি। সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ভর্তিচ্ছুদের জন্য নীতিমালায় আরও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এবার 300 নম্বরের পরিবর্তে 200 নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বলছে, সবশেষ এইচএসসি উত্তীর্ণরা জীববিজ্ঞান সহ বেশ কয়েকটি পরীক্ষায় অংশগ্রহণ করেনি। আর এসএসসির নম্বরের ভিত্তিতে এইচএসসিতে ফল প্রকাশ করা হয়েছে। তাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফল মিলিয়ে 200 নম্বরের স্কোরকে কমিয়ে করা হয়েছে 100। এসএসসি এবং এইচএসসি মিলে 100 নাম্বার এবং স্টুডেন্টরা আরও 100 নাম্বারে পরীক্ষা দিবে। স্টুডেন্ট যারা ম্যাট্রিক পরীক্ষা এবং ইন্টারমিডিয়েট পরীক্ষার মাঝখানে যদি কারো ইমপ্রুভমেন্ট থাকে তাহলে ইমপ্রুভমেন্ট ওরাও পরীক্ষা দিতে পারবে। এটা একটা নতুন একটা পরিবর্তন আছে। একজন শিক্ষাবিদ বলছেন, প্রশ্ন প্রণয়নে সাবজেক্ট ম্যাপিং এর বিষয়টি বিবেচনায় নিতে হবে। মেডিকেল ভর্তি পরীক্ষায় সবসময় বায়োলজির উপর গুরুত্ব আরোপ করা হয়, ঠিক সেইভাবেই বায়োলজির উপরে গুরুত্ব সমানভাবে রেখে যা আমরা এক্সপেক্ট করি আমাদের লার্নিং আউটকাম যেটা আমাদের প্রত্যাশিত, সেই লার্নিং আউটকামের উপর ভিত্তি করে আমাদের কাঠিন্যের মাত্রা ঠিক রেখে প্রশ্নপত্র অবশ্যই প্রণয়ন করা উচিত। আগামী 17 জানুয়ারি অনুষ্ঠিত হবে এবারের মেডিকেল ভর্তি পরীক্ষা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের খবর। সূচকের পতন আর দৈনিক লেনদেনের বেহাল দশায় গেল সপ্তাহ পার করেছে ঢাকা পুঁজি বাজার। 3 সপ্তাহেও মন্দা ভাব থেকে বের হতে পারেনি ফার্মা ও কেমিক্যাল খাতের শেয়ার। অব্যাহত পতনেই থেকেছে আর্থিক খাতের 23 প্রতিষ্ঠান। সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকার শেয়ার বাজারের লেনদেন 367 কোটি 79 লাখ টাকা নেমে আসে 302 কোটি 5 লাখ টাকায়। এরপরের 4 কার্যদিবসে ওঠানামায় শেষ দিন 473 কোটি 76 লাখ টাকায় ঠেকলেও একদিনও পার হয়নি 500 কোটির লেনদেন।
মূলধনও পতনে পড়ে গেল সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে 6,60,86 কোটি টাকায় নামে। এরপর অবশ্য উত্থানে শেষ কার্যদিবসে তা 6,64,356 কোটি 40 লাখ টাকায় দাঁড়ায়। সপ্তাহ জুড়ে ঢাকার পুঁজিবাজারে ব্যাংক খাতের দৈনিক গড় লেনদেন 3.17% বেড়ে দাঁড়িয়েছে 70 কোটি 82 লাখ টাকায়। তবে গেল সপ্তাহেও গ্রাহকের আস্থা পায়নি আর্থিক খাতের 23 প্রতিষ্ঠান। সাধারণ বীমার 43 কোম্পানির গড় লেনদেন 58.11% কমে নেমেছে 18 কোটি 33 লাখ টাকায়। সপ্তাহ জুড়ে টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে ছিল ইমারেল্ট অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড, এইচআর টেক্সটাইল লিমিটেড, ডোরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেড, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড। অন্যদিকে দাম কমতির শীর্ষ 5 কোম্পানি হল নিউ লাইন ক্লোথিংস লিমিটেড, ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড, অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ন্যাশনাল ফিড মিল লিমিটেড। জিনাতারা জশুয়া, সময় সংবাদ, ঢাকা। পলিথিন নিষিদ্ধের সিদ্ধান্ত বাস্তবায়নে সারা দেশে বিভিন্ন কারখানায় 166টি অভিযান পরিচালনা করা হয়েছে। এতে 349টি প্রতিষ্ঠানকে 19,29,900 টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা হয়েছে 40,680 কেজি পলিথিন। সকালে রাজধানীর নিউ মার্কেট কাঁচা বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা শেষে তথ্য জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় গঠিত মনিটরিং কমিটির সভাপতি তপন কুমার বিশ্বাস। এ সময় বাজারে ক্রেতা বিক্রেতাদের পলিথিন ব্যবহারের বিষয়ে সচেতন করেন তিনি। জানান, পলিথিন ব্যবহার বন্ধে মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করছে সরকার। এ সময় বিকল্প হিসেবে ভোক্তাদের পাট, কাপড় ও কাগজের ব্যাগ ব্যবহারের আহ্বান জানান তিনি। উৎপাদনের ক্ষেত্রে অভিযান আমাদের চলছে, এটি আপনারা জানেন। সেটি কিছুদিন আগে একটা বড় অভিযান হয়েছে। বিকল্পের যে বিষয়, এখন এটা আপনারা যদি বলেন যে আজকে কালকের ভিতরেই পর্যাপ্ত, যেটা আমরা এক্সপেক্ট করি একটু সময় লাগবে, এটা হচ্ছে, এটা একেবারে আন্তরিকভাবে দ্রুত গতিতেই হচ্ছে। আপনারা দেখবেন যে বিকল্প নিয়ে যে প্রশ্নটি জনমন উত্থাপিত হয়, সেটা নিয়েও এই উদ্বেগের বিষয় আর থাকবে না। তীব্র শয্যা সংকট শরীয়তপুর সদর হাসপাতালে। পাশাপাশি মিলছে না চাহিদা অনুযায়ী ওষুধ ও খাবার, এমনকি অনেক পরীক্ষা করাতে হচ্ছে বাইরে থেকে। এতে চরম ভোগান্তিতে রোগীরা। তবে নির্মাণাধীন নতুন ভবন চালু হলে চলমান সংকটের সমাধান হবে বলে জানালেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। বিএম ইসরাফিলের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। বহির্বিভাগে রোগীদের উপচে পড়া ভিড়, আন্তঃবিভাগে শয্যা সংকটে রোগীদের স্থান হয়েছে মেঝেতে। শরীয়তপুরের সবচেয়ে বড় সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র সদর হাসপাতালের প্রতিদিনের চিত্র এটি। 100 শয্যা ধারণ ক্ষমতা থাকলেও প্রতিদিন ভর্তি থাকছেন 250 থেকে 300 জন। রোগী ও স্বজনরা জানান, ওষুধ ও খাবার চাহিদার তুলনায় অপ্রতুল। এছাড়া দামি ওষুধ কেনা ও বিভিন্ন পরীক্ষা করাতে হচ্ছে হাসপাতালের বাইরে থেকে। নর্মাল যে ওষুধ এইগুলো পাওয়া যায়, আর যে দামি ওষুধ, ইনজেকশন, গ্যাস্ট্রিক ইনজেকশন, ব্যথা ইনজেকশন, এটি আমাদের সব বাইরে থেকে কিনতে হয়। খাবার দাবারের ব্যাপারে তেমন একটা এখানে সুবিধা নেই, ওটিও মনে করেন বাইরে থেকে আনতে হয়। চিকিৎসা সেবার উন্নয়ন দরকার। এখানে হচ্ছে মিশিংপত্র নাই, রোগীর সংখ্যা বেশি হলেই দেখা যায় যে রোগী আরও ভোগান্তি বাড়ে। তবে নির্মাণাধীন নতুন ভবন চালু হলে চলমান সংকটের সমাধান হবে বলে জানালেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। যে পদগুলো আছে এগুলো ফিল আপ করে দিলে এবং দ্রুত গতিতে যদি 250 বেডের কার্যক্রমটা শুরু করা যায়, তাহলে হয়তো আমরা এই জটিলতা নিরসন হয়ে যাবে। কর্তৃপক্ষের তথ্যমতে শরীয়তপুর সদর হাসপাতালের বহির্বিভাগে দৈনিক অন্তত 1000 রোগী স্বাস্থ্যসেবা নেন। সময় সংবাদ, শরীয়তপুর। জুলাই আগস্ট অভ্যুত্থানের পর পাপনসহ অনেক কর্মকর্তা গা ঢাকা দেয় বিসিবির সভাপতির দায়িত্ব দেওয়া হয় ফারুক আহমেদকে। নানা ঘটনার মধ্য দিয়ে 100 দিন অতিক্রম করল তার বোর্ড। এই সময়ে সাকিব ভাতুরু সিংহের মতো ইস্যু সামাল দিতে যেমন হিমশিম খেতে হয়েছে, আবার NCL T20 আর BPL এর পরিকল্পনায় প্রশংসায়ও কুড়িয়েছেন নীতি নির্ধারকরা। বিশ্লেষকরা বলছেন, মূল চ্যালেঞ্জ অপেক্ষা করছে সামনের দিনগুলোতে। কমিটি গঠন সহ পেশাদার কাঠামো তৈরির তাগিদ দেন তারা। আর দর্শকদের চাওয়া দুর্নীতিমুক্ত বোর্ড। যদিও বিসিবি পরিচালকরা নিজেদের কাজ নিয়ে তৃপ্ত। মাকসুম আলম খানের রিপোর্ট। 100 একটা তাৎপর্যপূর্ণ সংখ্যা। কোনো ব্যাটসম্যান 100 রান করলে ব্যাট উঁচিয়ে সেঞ্চুরি উদযাপন করে। বর্তমান ক্রিকেট বোর্ডেরও 100 দিন পূরণ হলো।
এই 100 দিনে তারাও কি সেঞ্চুরি সেলিব্রেট করতে পারছে? 100 দিনে ফারুক ভাই যা যা বলছিলেন তা তিনি মানে সবকিছু তিনি পূরণ করতে পারেননি। এই বোর্ডটা সেমই, কোনো চেঞ্জ দেখতেছি না। ছাত্র জনতার অভ্যুত্থানে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বদল আসে ক্রিকেট বোর্ডের চেয়ারেও। 21 আগস্ট বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব নেন ফারুক আহমেদ। নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন সাবেক বোর্ডের নানা অনিয়ম নিয়ে শুরু থেকেই যিনি ছিলেন উচ্চকণ্ঠ, নিজে দায়িত্ব নিয়ে মানোন্নয়নের প্রতিশ্রুতি দেন স্পষ্ট ভাষায়। দায়িত্ব নেয়ার প্রথম 100 দিন কেমন কাটলো তার জানতে যোগাযোগ করা হলেও সময় পাওয়া যায়নি। তবে ক্রিকেট প্রেমীরা জানিয়ে দিয়েছেন বর্তমান বোর্ডের কাছে তাদের প্রত্যাশার কথা। বিসিবিতে কোনো দুর্নীতি, কোনো অনিয়ম যেন না হয়। ক্রিকেট বোর্ড কোনো কিছুর ভিতরে যাতে রাজনীতির কোনো হস্তক্ষেপ না থাকে। শুরুর অনেকটা সময় সাকিব ইস্যুতে তটস্থ থাকতে হয়েছে ফারুককে। এরপর হাতুরু সিংহে কিংবা শান্ত ইস্যুও এসেছে সামনে। অধিকাংশ ক্ষেত্রে কঠিন সিদ্ধান্ত নিয়েছেন বর্তমান নীতি নির্ধারকরা। তবে এই বোর্ড সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছে দেশীয় কোচ, আম্পায়ার, গ্রাউন্ডসম্যানদের গুরুত্ব দেওয়ার কারণে। তবে কিছু বিষয়ে এখনো আগের বোর্ডের পথেই হাঁটছেন বর্তমান পদধারীরা। বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত প্রতিবেদন প্রকাশের কথা বলেও করা হয়নি। সবচেয়ে বড় ব্যর্থতা যে সাকিব আল হাসানকে তিনি দেশের মাটিতে এনে লাস্ট টেস্টে খেলাতে পারেন নাই। বহুদিন ধরে ডিজিএম নাই, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার নাই, ডেপুটি জেনারেল ম্যানেজার নেই, জেনারেল ম্যানেজার নেই। তবে আত্মপক্ষ সমর্থন করেছেন বিসিবির এই পরিচালক। কয়েকটা ইভেন্ট হলো, আমাদের একটু স্ট্রেস গেছে, একটু বেশি সময় দিতে হয়েছে, বাট কোনো কমপ্লেন নাই, সবকিছু স্মুথলি হচ্ছে। ক্রীড়াঙ্গন সংস্কারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের গঠন করা সার্চ কমিটির এই সদস্যের মতে সামনের 100 ডেতে বিসিবির চ্যালেঞ্জ আরও বেশি। সামনের 100 দিনের মধ্যে যেন এই প্রশ্নটা না করতে হয় যে এখনো ক্রিকেট বোর্ড জোড়াতালি দিয়ে চলছে। সবচেয়ে বড় এসিড টেস্টটা হচ্ছে এবারের বিপিএল, কারণ তারা বিপিএলকে নিয়ে অনেক বেশি হাইপ তুলেছেন। তবে বিপিএল এর সময় চলবে আরও 4 ফ্র্যাঞ্চাইজি লিগ, তাই নামি দামি বিদেশি ক্রিকেটারদের এনে এই আসরকে সফল করাটা বেশ চ্যালেঞ্জিং হবে ফারুক আহমেদের বোর্ডের জন্য। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আলুর দামের রেকর্ড মানা হচ্ছে না সরকারের বেঁধে দেয়া মূল্য, 75 থেকে 80 টাকায় বিক্রি। বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট ও অসহায় ক্রেতা, কিছুটা স্বস্তি সবজিতে। এবং ময়মনসিংহ বেসিকে কীটনাশক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস, বিপুল ক্ষয়ক্ষতির শঙ্কা। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।